এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিচ্ছে তারেক রহমান। তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র, তারেক রহমান বোধহয় অস্ত্র সাপ্লাই দিচ্ছে আন্দোলনে। আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে, মানে বলতে না যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তা যাবে। দেখেন এই যে মেট্রো রেলে আগুন, এই যে আপনার বিটিভি ভবনে আগুন, মামলা হয়েছে 37টা, সব মামলায় ঢুকামো কিন্তু একেবারে 5 বছরের আগে বাইরে যেতে পারবি না। আর যদি আমাদের কথা স্বীকারোক্তি দাও তাহলে আমরা চার্জশিটটা এমন ভাবে দেবো জামিন টামিন পেয়ে যাবা। এখন তুমি ভাবো কি করবা। আর আমাকে তুলে নিয়ে গেছিল, সেটা তো বলছি যে আসলে এত ঘটনার এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। তো সংক্ষিপ্ত ভাবে আমি বলি যে সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরে ঘুমাই। তো আমার একটা এই পোশাক পরে আমি ঘুমাইছিলাম। আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু বাচ্চা তো এমনিতে রাতেই করে, তো প্রস্রাব করে দিচ্ছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায়, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে, ঘুম আমি পড়ি নাই। তার আগেই যে দরজার ধাক্কা ধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি। আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দেবো, কোথাতে হাইড করবো, কিচ্ছু তো করার নেই। তবে আর হাইড করা যাবে না, গ্রেপ্তারি হতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোন গুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো। এর মধ্যে তারা দরজার ধাক্কা দিতে দেখি যে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল, সেই কল লিস্টটা ডিলিট করব। ডিলিট করতেছিলাম, কয়েকটা মেসেজ যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম। এর মধ্যে ঢুকে পড়ছে। তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে, কাপড় থাকে এক পাশে মানুষ রাখে, তারা চিন্তা সব ইয়ে করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপড় এইগুলো খোঁজ করবে। কারণ আমি একটা কাঁথা বাজ করে এই ফোনটা ঢুকাইছি। আর আমার একটা ফোন মাঝখানে যাই হোক, ওটার মধ্যে ইনফরমেশন ছিল, বাট 2 দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কিছু নষ্ট হয়ে গেছিল, ওইটা ফোন তো দিবি। আর একটা ফোন নিছি যেটার সাথে কিছু নাই, মানে ফোন জিজ্ঞেস করছে কোনটা কয়টা ফোন ইউজ করো, আমি বলছি 2টা, এই 2টা, কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি। তো ওই 2টা নিয়ে গেছি, যেটা ওই যে আপনার ব্যাটারি ডাউন টাউন হয়ে গেছে, তো খুলতেই পারেনি। তো আমি বলছি ভাই এগুলো আপনার নষ্ট করে বলেছেন, আমি তো একটু ভালো বলছি। আরেকটা যেটা নিয়ে এসছে ওইটার মধ্যে একটা বিদেশি সিম ইয়ে ছিল, তো ক্যাম্পাসে ওই সিমও আর ওই ওপেন করতে পারেনি। তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলি গাড়িতে উঠেই কিন্তু আমাকে যেটা জম টুপি বলে কালো টুপি পড়েছে। অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করিনি। তখন আসলেই মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব কি বলবেন মনে হচ্ছে মানে ছটফট ছটফট করছে। এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি। কালো টুপি পরে আমি মানে হচ্ছে আমার মাঝখানে বসেছে বামে একজন ডানে একজন, এবং তারা র্যাবের লোক ছিল। তাদের জেস্টারে তো দেখা আছে, নিচ পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি। তো উঠেই লকটপ করে হাই সাউন্ড মিউজিক দিতেছে গাড়িতে, আজব তো মিউজিক দিতেছে। তখন আমার একরাম, কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে। আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয়, জঙ্গল সাথে যে মিউজিক চলতেছে, যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরে মুড়ে পালাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন কোনো দিকে না যায়, এটা করবে। তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তওবা টওবা করে দোয়া দুরূদ পড়তেছি যে যাক আল্লাহ যে মাফ করুন, যে মাইরে ফেলে তো ভালো। পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় যাচ্ছে আমি জানি না। তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে যেখানে রাখলো ওই যে আপনারা দেখেছেন আমি কতগুলো পাবলিকলি খুব বেশি বলি নাই, ওইরকমই যেটা হচ্ছে কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফলানের মতো, বেডও ফলানের মতো না, একটা জায়গা, আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে। ও রাতে আবার আমাকে নিয়ে ইনজেকশন দিচ্ছে। তখন আমি কিসের ইনজেকশন, আমি খুব ভয় পাচ্ছিলাম। তো একবার আবার আমার চোখ তো বাধা, একবার আমি একটু দেখতেছিলাম যে ইনজেকশন দেয় কারা। আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছে, আমার আবার ঠাস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে, যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন। তখন আর আমি উঠে নেই। তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছি। তারপর তো ইনজেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না, উঠাইলো, স্যার আসছে কথা বলবে, কারণ তো বুঝতেছি না রাত না সকাল। তারপরে জিজ্ঞাসাবাদ
এক এক টিম আপনার প্রথম তো 2 দিন আমাকে করে নাই, তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে একটা টিম ছিল বোধহয় আর্মির ডিজিএফআই হতে পারে, এবং আরেকটা টিম হয়তো র্যাবের, এটা বাট আর্মির একটা টিম ছিল। তারা খুব পোলাইটলি কথা বললো, সম্মানের সাথে, সে আই নো ইউ আর স্ট্রং ম্যান, 2-4 লাইন ইংরেজিতে বাংলায় বললো, সো তুমি একজন বোল্ডলি কথা বলো, আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা এবং এই মেট্রো রেলের আগুন, এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে তোমাদের নেক্সাস, তুমি যদি অনেস্টলি বলো তাহলে আর আমাদের চর্চা করা লাগবে না, রেকর্ড আর অন আছে। না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ, জায়গায় বসে পড়ছো, তুমি জানো কিভাবে কথা বের করতে হয়, আমরা কিন্তু সেভাবে বের করবো। আমি যদি ওই রেকর্ড নিশ্চয় ওনাদের কাছে আছে, অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে, কারণ 111 ওবায়দুল কাদেরকে কালো কাপড় পরে চা খাওয়াইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে, ভিডিও তো পরে ছাড়ছে, এই রেকর্ড আছে। তার পরিষ্কার ভাবেই বলছি যে দেখেন আমি তো সরকার বিরোধী মানুষ, শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষও বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত। কাজী এই যে আমাদের একেবারে ইন্টেনশন সবসময় ছিল যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি, তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেইভাবে নির্বিচারে মানুষ মারছে, এই যে অত্যাদক আপনারা আগুনের কথা বলেন, এগুলো আমাদের উপরে দায় চাপান, এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে। তো এগুলো বলার পরে তো বলতেছি ভালো, মানুষ শুনতেছে, পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠে দেখলাম আপনার পায়ের এই যে নিচে কি পিঠে, এখানে পিঠে, তারপরে আবার এই 2 সাইডে। কতক্ষণ পরে হচ্ছে আমি মনে হয় লাইক কি বলবেন, প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে স্তব্ধ দিয়ে যাচ্ছে, আঞ্চলিক ভাষা বলে কানি হয়ে যায়, মনে হচ্ছে ওইরকম। হয়তো ওখানেই পড়ে গেছিলাম অনেকক্ষণ। ডিবির অফিসাররা কথা বলতেছে যে আমরা নিব না, এইভাবে লোকজনকে মাইরা মুইরা লুলা টুলা কইরা দিয়ে যাবে, তারপরে বিপদ হবে আমাদের, আগে ওকে চেক করো যে ও এটা নর্মাল কেস না। আমি কি শুনতেছি ওর ঝামেলা আছে, আবার আমরা বিপদে পড়বো, ডাক্তার ডাকো। যখন সম্ভবত রাজারবাগ থেকে ডাক্তার ডাকছে, ওনাকে দিয়ে পরীক্ষা করাই আমাকে ডিবি নিছে, মানে দায় নিতেছে, যদি কিছু হয়ে যায় তাহলে তো ওরা ভাববে যে ডিবির কাস্টডিতে কিছু হয়েছে। তো তারপরে তো ডিবির কার্যালয়ে গিয়ে ছাত্র দলের অনেক নেতা কর্মী পরিচিত দেখতে পেলাম, শিবিরের, তারপরে মঞ্জু ভাই ব্যক্তিগতভাবে চেনে একজন লোক আছে আমাদের নাইম ভাই, তারপরে বিএনপির পরে দেখি খসরু ভাই, নজরুল ইসলাম খান, রিজি ভাই, পরে পর্যায়ক্রমে অনেককে, আন্দালিব রহমান পার্থ ভাই থেকে শুরু করে মিল্লাত ভাই বিএনপির অর্থ সম্পাদক ছিল, টুকু ভাই, হেনি ভাই, অনেকেই চলে আসে। তো ওইখানে এই যে আমার যে সবচেয়ে, এখানে আমরা রিজভি ভাই একই রুমে ছিলাম, পার্থ ভাই একই রুমে ছিলাম, তারপরে জহিউদ্দিন স্বপন ভাই একই রুমে ছিলাম। সো মানে দে আর দ্য উইটনেস যে আমার সাথে কি হয়েছে, কারণ আসলে আমাকে তো ওইভাবে কখনো আটকাতে পারেনি। ছাত্রলীগের যারা অফিসার ছিল ওদের একেবারেই ব্যক্তিগত ক্ষোভ ছিল আসলে, এবং যেটা বললাম আমি একবার কিন্তু এই যে জাফর ভাই বলেছিল যে যেদিন শেখ হাসিনা ওই যে বিদেশিদের ডেকে নিয়ে মায়াকান্না দেখালেন, ওই মেট্রো রেলে ভিজিটে গেলেন, করেন, ওই দিন আসলে আমাদের সবাইকে ব্যাপক টর্চার করছে, একেবারে সিনিয়র নেতাদের সবাইকে। এবং একটা পুলিশ অফিসার, আমি তারে বলছিলাম যে ভাই আমি আসলে এই দুপুর বেলায় পিটমিট এগুলো রক্ত জমে আছে, আমি মানে হচ্ছে ওই পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় একটা গল্পের মতো, যে একটা কিশোরী ছিল, তাকে নাকি ধর্ষণ করা হচ্ছে পালাক্রমে, তখন তার মা বলছিল যে বাবা আমার মেয়েটা ছোট, তোমরা একটু করে আসো, হ্যাঁ মানে একটু লাইক উনি বুঝেছে যে আস্তে আস্তে গ্যাপ নিয়ে আসে এরকম। তো আমি আসলে কি বলবো, তার আমি ভাবছি যে আমার তো এর আগে ঘটনা হচ্ছে, শরীরে যদি যেটা বলে মাসেল সেজে যায়, যেটা বলে সাসামাইল, এটাতে মাসেল ইনজুরি হয়, ওটা থেকে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হলে তখন আদার্স অনেক ধরনের জটিলতা তৈরি হয়। তবে আমার অবস্থা তো অনেকখানি টের পাচ্ছি ওইরকম। তখন আমি বললাম তাহলে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে, আপনি যদি এক্সকিউজ করেন তাহলে সকালবেলাও চাইলে আপনি আমাকে ডাকতে পারেন। তখন একজন আর কি বললো যে ঠিক আছে ওর কিছু বলা লাগবে না, কিন্তু ওদের মধ্যে একাধিক টিম থাকে, উনি চলে গেল কথাবার্তা বলে, আরেকজন এসে ঠিকই যে হাত উঠাও, চাইছি আমি তো চোখ তো বাধা বুঝতে পারি না, বুঝছি কিছুর সাথে হয়তো চলে এসেছে। তারপরে আবার পা নিচে, পাও আপনার মানে হচ্ছে বাধা। তারপরে তো ওদের তো মাইন্ডের সিস্টেম গুলা এইখানে যেটা একটু পেশি থাকে এখানে বা নিতম্বে, মানে ওদের তো পজিশন আছে। তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসানোর জন্য বললো যে বসো,
ওইটা ছিল আবার বসা মাত্র আবার লাভ দিয়ে, ওইটা ছিল আই থিঙ্ক শকিং চেয়ার, ওইটার সাথে ইলেকট্রিক সেট করা ছিল। আমি তো প্রথম দফায়, আমাদের 2 দফায় 5 দিন 10 দিন রিমান্ড হয়েছে। আমি তো প্রথমবার, আমি তো ওই তখন দেখেছি যে কিছু সাংবাদিকরা, যদিও তখন ওটা ম্যাক্সিমাম মজো সাংবাদিক ছিল, মেইন স্ট্রিম মিডিয়া ছিল না, আমি তো এর মধ্যে থেকে বলছিলাম যে এই ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক ফুটবল, বিকজ অনেকে সিনিয়র নেতারা বলছেন, এবং এই যে দেখে আসলে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা টুকু ভাই, বিএনপির তখন ওই অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত করা আসে, একটা সুন্দর জামা আয়রন করা, মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না। এইটা নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসী করার জন্য, এনকারেজ করার, উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়া দরকার, যে পলিটিক্স, রাজনীতিবিদরা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে, বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাই দিচ্ছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, তাহলে প্রস্রাব করলে কিন্তু ওইটার সাথে তার মানে কি হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক করার জন্য। তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমার ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চাই না, মানে মেন্টালি করা, যে এর থেকে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারে দেখায় বা দেখবেন। আপনার সাথে অনেক সিনিয়র সাথে এরকম হয়েছে। তারপরে যেটা বলছেন, একজন অফিসার এই কোন একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে, তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে এবং ব্যারিস্টার অসীম ভাই, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, একই হ্যান্ডকাপ দিতেছে, মুখে হুমকি নামকি দিয়েছিল যে এগুলা না, আপনারা এগুলা করেন, হ্যাঁ আমরা জানি, বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ